আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে পরমাণু মডেল। ওকে, তো আমরা জাস্ট এই ভিডিওর মধ্যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের যে মানে সীমাবদ্ধতা আছে এখানে এই বিষয়গুলো দেখবো এখানে। ক্লিয়ার? তো আমি এখানে এই রাদারফোর্ড পরমাণু মডেলটা আমি এখানে চাইলে আপনি এখান থেকেও দেখতে পারেন, বা আমার একটা এখানে নিজস্ব পিডিএফ আছে এখানে, আমি চাইলে এখানে এই পিডিএফ থেকে পড়তে পারেন, একই বিষয় এখানে। ওকে, তো এই রাদারফোর্ড পরমাণু মডেল মূলত আসলে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এটা মূলত আসলে কি মডেল প্রদান করেন এখানে। তো এই রাদারফোর্ড পরমাণু মডেলের এখানে যে বিষয়গুলো বলা আছে, তো সেই বিষয়গুলো সাপেক্ষে আমি জাস্ট কিছু বিষয় আলোচনা করব এখানে। যেমন প্রত্যেক প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্রে আছে এখানে, মানে কেন্দ্র আছে এখানে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। ক্লিয়ার? তো জাস্ট আমি একটু চিত্র আর্ট করে যদি দেখাই তাহলে আরো একটু বেটার হবে, কারণ আমাদের এখানে চিত্র আর্ট করে পড়লে আরো বিষয়গুলো আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে এখানে। ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের একটা হচ্ছে পরমাণু দিলাম এখানে, বলা আছে এখানে প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটাকে কি বলি আমরা? নিউক্লিয়াস বলি এখানে, এটাকে নিউক্লিয়াস বলা হয়। আমি আগের দিনও বলছিলাম এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ওকে, আর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলুন তো? এখানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রনগুলো অবস্থান করে এখানে। তার মানে এই নিউক্লিয়াসের ভেতরে, এই নিউক্লিয়াসের মধ্যেই আমাদের কি থাকে? প্রোটন, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর নিউট্রন হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর এর বাহিরে, এই যে আমাদের বাহিরে ইলেকট্রন থাকে এখানে, কি থাকে? ইলেকট্রন থাকে। এই বিষয়টা আমাদের এখানে প্রথমত বলা আছে এখানে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, এটা কিন্তু আগে পড়ছিলাম আগের দিনে, যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কি হয়? শূন্য হয় এখানে। হ্যাঁ, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে কি? পরমাণুর মোট ভর এখানে। ওকে, তাহলে আমাদের যেহেতু আমাদের ইলেকট্রনের ভরটা আমাদের কি শূন্য ধরা হয়, কাজেই আমাদের এখানে প্রোটন এবং নিউট্রনের ভরটাই কি বলুন তো আমাদের এখানে পরমাণুর ভর হিসেবে বিবেচিত হয় এখানে। বি নাম্বার বলছে এখানে, এটা এত বড় করতে হবে না, জাস্ট পড়বেন কতটুকু, আমি জাস্ট একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি। এই যে আপনার এখান থেকে শুরু করবেন, করে আপনি জাস্ট করবেন কি এখানে, এই এখান থেকে পড়বেন এখানে, মানে নিউক্লিয়াসটা কোথায় থাকে এখানে, মানে ইলেকট্রন কোথায় থাকে, প্রোটন কোথায় থাকে, এবং কি আমাদের এই পরমাণু কেন্দ্রকে কি বলা হয়। তার নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এবং নিউক্লিয়াসের বাহিরে ও পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা থাকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর শিকার্য। নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র, দেখুন আমাদের এই নিউক্লিয়াসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, খুবই ক্ষুদ্র একটা নিউক্লিয়াস, এবং এটা বলা আছে এখানে নিউক্লিয়াসের বাইরে, মানে এই ভেতরে এই জায়গাটা ফাঁকা থাকে এখানে। ওকে, এই কথাটা বলছে আর কি। সৌরজগৎকে সূর্য সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, যেমন আমাদের এখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, তাই না? আবার সূর্যকে কেন্দ্র করে অন্য গ্রহগুলো কিন্তু ঘুরতেছে এখানে। ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘোরে। তার মানে আপনার নিউক্লিয়াস যদি এটা হয় নিউক্লিয়াস, এটা যে আপনার এখানে নিউক্লিয়াস হয় এখানে, এই এটা হচ্ছে নিউক্লিয়াস আর যে হয় এখানে, এটা আবার নিউটন মনে করবেন, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, যে নিউক্লিয়াস যদি আমরা এটা হয়, তো নিউক্লিয়াস কেন্দ্র করে আমাদের কি ইলেকট্রনগুলো কিন্তু ঘুরবে এখানে, ঘূর্ণনরত অবস্থা থাকবে। ইলেকট্রনগুলো কি থাকবে এখানে? ঘূর্ণনশীল অবস্থা থাকবে এখানে। ক্লিয়ার? মানে ইলেকট্রন কখনো স্থির থাকবে না এখানে। এই কথাটা আমাদের 2 নম্বর শিখা যেতে বলছে এখানে। কোনো পরমাণুর নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। মানে আমাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে এখানে, মেইন কথা। যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পরমাণুর যদি আমাদের এখানে প্রোটন যদি আমাদের এখানে 5টা যে প্রোটন থাকে এখানে, প্রোটনের মান যে 5 হয়, দেখবেন যে এর বাইরে ইলেকট্রনের মান কি 5 আর কি। ক্লিয়ার? এটা আমাদের এখানে 2 নম্বর স্টেপ, মানে প্রোটন এবং ইলেকট্রন পরস্পর সমান থাকবে এখানে, কিন্তু বিপরীত। যেহেতু প্রোটন এবং ইলেকট্রন চার্জ একে অপরের সমান এবং বিপরীত, তাই পরমাণুর সামগ্রিক চার্জ কি শূন্য ধরা হয়। মানে আমাদের যতগুলো প্রোটন আছে ততগুলো কি ইলেকট্রন আছে, আমার যতগুলো প্রোটন ততগুলো যে ইলেকট্রন থাকে, তার মানে কি আমরা বলতে পারি না যে প্লাস মাইনাস হয়ে কাটাকাটি করলে কি আমাদের সামগ্রিক ভরটা কি শূন্য বলা যাবে এখানে। এই জন্য আমাদের সামগ্রিক চার্জটাকে শূন্য বলা যায় এখানে। হ্যাঁ, আচ্ছা, মানে যতক্ষণ পর্যন্ত একটা পরমাণুতে ইলেকট্রন আদান প্রদান ঘটবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ওই পরমাণুর চার্জ শূন্য বলা যাবে এখানে। ডি নম্বর বলা আছে এখানে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ অনুভব করে এখানে। মানে আমরা জানি ঋণাত্মক এবং প্লাস এবং মাইনাস একে অপরকে কি করে এখানে? আকর্ষণ করে এখানে। এই আকর্ষণটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী হয় এখানে। ওকে, কারণ আমাদেরকে কেন্দ্রমুখী কেন হয় বলুন তো? এখানে বলছে এই কথাটা যে আমাদের এখানে, কারণ পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। মানে ব্যাপারটা এরকম, পৃথিবী আমি যেখানে সান ধরি, এটাকে একটা সান ধরি, আর আমি যেখানে পৃথিবী ধরি এখানে, তাহলে আমাদের সূর্যের চার দিকে কিন্তু মানে ঘুরতেছে কিন্তু, তাই না? তাহলে আমাদের এখানে টানটা কোন দিক? কেন্দ্রের দিকে হচ্ছে না? ঠিক একইভাবে আপনার আমি যদি এখানে নিউক্লিয়াসটাকে এখানে এনটাকে এটা ধরে নেই, এবং এর চতুর্পাশে আমাদের ইলেকট্রনটা যে ঘোরে, তাহলে এখানে আমাদের একটা কেন্দ্রমুখী বল কাজ করবে এখানে। কেন্দ্রমুখী বল কি? আমরা ফিজিক্স এটা পড়বো ইনশাল্লাহ, মানে কেন্দ্রের দিকে যে বলটা টানে এখানে।
ওকে, আপনি আঙ্গুলের এভাবে যখন রশিতে যখন একটা কিছু ঘুরান দেখবেন যে আপনার নখের উপর একটা টান সৃষ্টি হয় এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী বল, এটা পরে যা দেখা যাবে, সমস্যা নেই। এই ছিল আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। এখানে বলছে রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় বলে এই মডেলের নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। তাহলে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলকে আমরা কি বলতে পারি এখানে? সৌর মডেল বলতে পারি, বা এখানে সোলার সোলার সিস্টেম মডেলও বলতে পারি এখানে। ক্লিয়ার? তো বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটি হচ্ছে নিউক্লিয়ার মডেলও বলা হয় এখানে। তার মানে নিউক্লিয়াস বিষয়ে কে ধারণা দেন? বিজ্ঞানী রাদারফোর্ড। এবং এই মডেলটাকে আমরা কি বলবো এখানে? নিউক্লিয়াসের মডেল বলা যাবে এখানে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আসতে পারে পরীক্ষায় এমসিকিউর জন্য। তো আমি আমারটাও দেখাচ্ছি এখানে, আমি যে পিডিএফটা বানাইছি এটাও দেখাচ্ছি, আপনার কাছে যেটা ভালো মনে হবে, গ্রহণযোগ্য মনে হবে সেটা অ্যাকসেপ্ট করবেন। 1 নম্বর হচ্ছে পরমাণু অত্যন্ত ক্ষুদ্র গোলাকৃতি কণা বিশেষ। এটি দুটি অংশে থাকে, একটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস যেটা কেন্দ্রে থাকে, এবং হচ্ছে কেন্দ্রের বহির্ভূত একটা অংশ, মানে কেন্দ্রের বাহিরে যে অংশটাকে, হ্যাঁ। পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জ যুক্ত ভারী কণা বিদ্যমান। একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে এখানে। মানে আমাদের এই পরমাণুর কেন্দ্রে কি থাকে এখানে বলুন তো? আমাদের এখানে এই ধনাত্মক চার্জ যুক্ত একটা ভারী কণা বিদ্যমান এখানে। কি কণা বিদ্যমান? ভারী কণা বিদ্যমান। তো একে আমরা কি বলবো এখানে? নিউক্লিয়াস বলবো এখানে। ওকে, আপনি চাইলে এটাও কিন্তু যেটা আপনার কাছে ইজি লাগবে সেটা আপনি পড়বেন, সমস্যা নেই। নিউক্লিয়ার আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, যেখানে পরমাণু 10 সেন্টিমিটার ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস কত এখানে আমাদের? 10 সেন্টিমিটার। মানে আমাদের পরমাণুর ব্যাস যেখানে আমাদের 10 সেন্টিমিটার এখানে, সেখানে আমাদের কি বলতো? নিউক্লিয়াসের ব্যাস কত এখানে বলুন তো? এখানে আমাদের 10 সেন্টিমিটার এখানে। ওকে, মানে আমাদের এই নিউক্লিয়াসটা পরমাণু আকারের তুলনায় কি আমাদের খুবই নগণ্য এখানে, খুবই কি নগণ্য। ক্লিয়ার? আচ্ছা, আপনি যে মনে করেন যে এখানে খুবই নগণ্য দেবেন, খুবই ক্ষুদ্র, এখানে এতটুকু দিলেই হবে। আপনি যে মনে করেন যে আমি এতটুকু জায়গা দেবো না, তাও কোনো কারণে মানটা আসলে নির্দিষ্ট করে দরকার নেই এখানে। আপনি যে মনে করেন যে না, মানটা আমি দেবো না, তাহলে আপনি এটা ইরেজ করে দিলেন, জাস্ট এতটুকু অংশ দিলেই আপনার কিন্তু হবে এখানে, ক্ষুদ্র পর্যন্ত দিলেই হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ছিল আর কি সেকেন্ড স্টেপটা। এরপরটা দিয়ে 4 নম্বরটা দেখে কি বলা আছে এখানে? নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও ভর পুঞ্জীভূত থাকে, তাই মোটামুটি ভাবে নিউক্লিয়াসের ভর হচ্ছে পারমাণবিক ভর। আমরা জাস্ট ওখানে যা পড়লাম এখানে কিন্তু সেই বিষয়গুলো, হ্যাঁ, জাস্ট একটু অন্যভাবে ডিফাইন করছে এখানে। বলছে সাধারণত পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ এখানে। আমি বলছিলাম কিন্তু যে পরমাণু কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ কি? প্রোটন এবং নিউট্রন সমান থাকে এখানে। এখানে বলা আছে কারণ নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন উহার চতুর্দিকে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান এখানে। জাস্ট একটু ভালো করে বলছে আর কি, বা সুন্দর করে গোছানোভাবে বলা আছে এখানে। এরপর 6 নম্বর বলছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে কতগুলো ইলেকট্রন কণিকা সর্বদা ঘূর্ণায়মান। একে আমরা কি বলি এখানে? ইলেকট্রন বলবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, ঋণাত্মক কণিকা কি হয়? ঘূর্ণায়মান। তার এই ঋণাত্মক কণিকাগুলো আমরা কি ইলেকট্রন বলবো, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটা আগের দিনে পড়ছিলাম। এরপর বলছে সৌরজগতের ন্যায়, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরছে, তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান। আর এই ঘূর্ণনের ফলে কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়, এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে বলে আমাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে পতিত হয় না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলটা আমরা একটু জাস্ট একটু বোঝানোর ট্রাই করি। আমি যদিও এখানে পূর্ণাঙ্গ কনসেপ্টটা দিব না, কারণ পূর্ণাঙ্গ কনসেপ্ট দিতে একটু সময় লাগবে। ধরো কোনো একটা বস্তুকে আপনি হাতের সাহায্যে ঘোরাচ্ছেন এখানে, তো দেখবেন এর হাতের ওপর একটা কি আমাদের এখানে টান সৃষ্টি হবে। এখানে কি হবে? টান। এই টানটা আমাদের এই বস্তু থেকে এভাবে লম্বাবার কাজ করবে এখানে। এটাকে বলা হয় কেন্দ্রমুখী বা এফসি, সেন্ট্রাল ফোর্স বলা হয় এখানে। ওকে, ওই এফসির একটা আপনি সূত্র পাবেন, এফসি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে আমাদের বেগ, আর আর হচ্ছে ব্যাসার্ধ এখানে, যে আমাদের রেডিয়াস যেটা, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আবার এই বস্তুকে যখন ঘুরাতে ঘুরাতে ছেড়ে দেবেন, দেখবেন যে বস্তুটা আমরা একটা নির্দিষ্ট দিকে চলে যাবে, এরকম ফিক্সড শুট করে চলে যাবে এখানে। এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল বলা। এটা কি বলা এখানে? কেন্দ্র বিমুখী, মানে কেন্দ্রের বাইরের দিকে যে বলটা আমাদের হচ্ছে। ওকে, এরপর আমাদের রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে এখানে, তো সীমাবদ্ধতা একটু আমাদের এখানে পড়তে হবে। তো এখানে প্রথমত যে সীমাবদ্ধতা দিয়েছে সেটা হচ্ছে এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার, মানে ব্যাসার্ধ ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পায়নি বা পাননি এখানে। মানে রাদারফোর্ড কিন্তু আমাদের এখানে পরমাণুর আকারটা কত বড় হবে এবং ব্যাসার্ধ বা আকৃতি কেমন হবে সেটা বলেনি এখানে। সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই। মানে আমাদের গ্রহগুলোর মধ্যে কোনো কিন্তু আধান বা চার্জ নেই, কিন্তু এখানে যে আমাদের ইলেকট্রন বা প্রোটনগুলো আছে এগুলোর মধ্যে আধান বা চার্জ আছে। কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে এখানে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা সঠিক নয় এখানে। মানে এটা আমাদের কিন্তু একটা মানে অবশ্যই এটা আমাদের কিন্তু কি সঠিক না। মানে কারণ কি? চার্জযুক্তের সাথে চার্জহীনের মধ্যে কোনো সম্পর্ক এখানে থাকতে পারে না।
একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের দিকে পরিভ্রমণ করে তা বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। মানে আসলে ইলেকট্রনগুলো আসলে শুধু কি ওই একটা কক্ষ দিয়ে ঘুরতেছে, নাকি আসলে মানে বারবার এখানে মানে এরকম হতে পারে তো, একটা কক্ষ দিয়ে কি ইলেকট্রনটা ঘুরতেছে, নাকি আমাদের ইলেকট্রনটা ঘুরতে 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 একসময় কেন্দ্রে আসছে, এটা কিন্তু বলা নেই এখানে। ওকে, তো এই বিষয়গুলোতে আমাদের কোনো সুস্পষ্ট কি নেই, ধারণা নেই এখানে। ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সময় ক্রমাগত শক্তি হারায় এখানে। মানে এটা কে বলছে? ম্যাক্সওয়েল বলছে। ম্যাক্সওয়েলের কথাটা একটু ভালো করে শুনবেন। ম্যাক্সওয়েল বলছে যে আমাদের যখন আমাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এখানে কি করবে? ঘুরবে, তখন এরা কি করবে? শক্তি হারাতে থাকবে, মানে শক্তি কি করবে? এখানে ডিক্রিজ করবে এখানে। ফলে ইলেকট্রনগুলো ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এখানে, এবং এক সময় এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হবে এখানে। কিন্তু রাদারফোর্ড কিন্তু এই বিষয়ে কোনো মানে কথা বলেনি, এবং এভাবে যখন ইলেকট্রনগুলো যখন মানে এই নিউক্লিয়াসে পতিত হবে এভাবে এসে, তখন আমাদের এখানে পরমাণুটার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের এটা হয় না এখানে, তাই না? এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেলটা সঠিক না এখানে। ওকে, তো ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি বলছে এখানে? কোনো একটা বস্তু যখন ঘুরতে থাকে তখন দেখা যায় সে ক্রমাগত শক্তি হারায়। আর ক্রমাগত শক্তি হারালে কিন্তু কি হবে? সে ক্রমাগত কি এখানে তার আকারটা কমাবে, এবং আকারটা কমাতে কমাতে একসময় কি আমাদের কেন্দ্রে এসে পড়ার কথা। আর কেন্দ্রে এসে পড়লে তো আমাদের কি প্রোটন এবং নিউট্রনের ফাইট হয়ে এটা ভ্যানিশ হয়ে যাবে এখানে, তাই না? কিন্তু এটা কি বাস্তবে হয়? হয় না কিন্তু এখানে। এই যে আমাদের শক্তি হারানোর যে বিষয়টা, এটা দেওয়া আছে এখানে। এই যে এখান থেকে শুরু করছে যাত্রা, এখান থেকে দেখুন আমাদের ধীরে ধীরে কমতেছে এখানে। বুঝছেন ব্যাপারটা? এই আর কি বিষয়। এখন আমি যে সীমাবদ্ধতাগুলো দিচ্ছি একটু দেখি কি বলা আছে এখানে। সৌরমণ্ডলের গ্রহগুলো সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, অথচ ইলেকট্রনগুলো চার্জযুক্ত এখানে। তার মানে আমি যেটা বললাম যে আমাদের গ্রহগুলো নিয়ে আমাদের যে মানে কথা বলা আছে এখানে, গ্রহগুলো কিন্তু চার্জহীন, এখানে চার্জ নেই, কিন্তু আমাদের ইলেকট্রন বা প্রোটন কিন্তু চার্জযুক্ত। এরপর হচ্ছে ম্যাক্সওয়েলের তথ্যটা আছে। ম্যাক্সওয়েলের তথ্য মতে কোনো চার্জযুক্ত কণা একে অপর কোনো চার্জযুক্ত কণাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরলে তা অনবরত শক্তি কি করবে? বিকিরণ করবে। মানে একটা চার্জযুক্ত কণা, এটা আমরা জানি অবশ্যই কি এই ইলেকট্রন হচ্ছে আমাদের কি একটা চার্জযুক্ত কণা, মাইনাস চার্জযুক্ত কণা। আর এর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, যেটা পজিটিভ এখানে। একটা চার্জযুক্ত কণা আর একটা চার্জযুক্ত কণাকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন সে শক্তি হারাবে এখানে, এই কথাটা বলা আছে এখানে। আর এই শক্তি যখন হারাবে তখন কিন্তু কি শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে তার আবর্তনশীল বৃত্তাকার পথে ধীরে ধীরে সংকুচিত হবে, মানে ছোট হবে এখানে। ফলে ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে গমন করবে। ওই যে আগের কথাটাই আমি বললাম, মানে বইয়ে যেটা দেওয়া আছে। এই অবস্থায় পরমাণুর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, অথচ পরমাণু হতে অনবরত শক্তি বিকিরণ বা ইলেকট্রন সমূহের নিউক্লিয়াসে পতন কোনোটাই ঘটে না এখানে। তার মানে এটা কিন্তু আমাদের মানে রাদারফোর্ড খুব বড় একটা ভুল করছে। ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেয়নি রাদারফোর্ড। ওকে, এটা আমরা পড়ছি ওখানেও। ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি আছে, এটা তো আমি পড়লাম দুইবার, কেন আসছে এখানে, এটা বাদ। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন এবং মডেল ব্যাখ্যা করতে পারেনি। হ্যাঁ, একাধিক ইলেকট্রন বিশিষ্ট মানে আমাদের যদি অনেকগুলো একাধিক থাকে, অনেক একাধিক যদি ইলেকট্রন থাকে তখন আমাদের কি ঘটবে? এদের মধ্যে সংঘর্ষ ঘটবে না মারামারি ঘটবে? এটা বলেনি। হাইড্রোজেনের বর্ণালী কোনো ব্যাখ্যা এটা পাওয়া যায় না। আসলে হাইড্রোজেন বর্ণালী আপনি হচ্ছে এইচএসসি তে গিয়ে ভালো করে পড়বেন। হাইড্রোজেনের মধ্যে একটা বর্ণালী পাওয়া যায় এখানে। ওকে, এই বর্ণালী হচ্ছে অনেকগুলো পরীক্ষা আছে, এটা আপনার এসএসসি তে নেই। এসএসসি তে নেই, এটা আপনার হচ্ছে এইচএসসি তে আছে এখানে। যারা এইচএসসি পর্যন্ত সায়েন্স পড়বেন তাদের জন্য এই হাইড্রোজেন বর্ণালী অবশ্যই পাবেন এখানে ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে পাবেন ফার্স্ট পেপারে। সো ওখানে গিয়ে এটা পড়তে পারেন, সমস্যা নেই। আমরা নেক্সট দিন করবো কি, আমাদের এখানে বোর পরমাণু যে মডেলটা আছে এটা পড়বো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।